দেশপ্রেমিক লোকদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তাহলে আমাকে কিন্তু শুধু আওয়ামী লীগ এটা করে গেছে, এখন আওয়ামী লীগ করতেছে দোসররা, ব্যাপারটা কিন্তু সেরকম ভাবলেও আমাদের ডায়াগনোসিসটা যথার্থ হবে না। আমরা তো প্রকাশ্যে দেখতে পাচ্ছি রাস্তায় এই স্লোগান, এবং সেই স্লোগান দেওয়ার পর যে কেউ তাকে থামিয়ে দিচ্ছে, কেউ বলছে এটা। আমি একটা জায়গায় এসে শুনেছি সিনিয়র রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন সাহেব এটা বলেছেন যে রাজনীতি, মুক্তিযুদ্ধ, রাজাকার এই ইস্যু আমাদের এখনকার এই সময়ের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ না, এবং এই রাস্তায় আমরা হাঁটতে চাই না, কারণ এটা ফেসিস্টের রাস্তা। এটা যতক্ষণে বলা হয়েছে ততক্ষণে এটা অনেক দূর গড়িয়ে গেছে। সেই জায়গাটা আপনাকে, আমাকে, প্রত্যেককেই এবং জনগণের মধ্যে কিন্তু এটা অসম্ভব একটা বিরক্তির উদ্বেগ করেছে। এই উদ্বেগটা একটা পর্যায়ে এসে এমন জায়গায় দাঁড়িয়েছে যে 2024 সালের জুলাই আগস্টে যেই ছাত্র জনতা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোতে রাত্রিবেলা হলের গেট ভেঙে নেমে তারা স্লোগান দিয়েছিল যে তুমি কে আমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেই একই স্লোগান কিংবা ওই সময়ের স্লোগানকেও কিছুটা অতিক্রম করে আমরা বলবো সেই স্লোগানটা যথার্থ হয় নাই, না দিলে ভালো হতো। বিরক্তির উদ্রেক এমন জায়গায় পৌঁছে যে আমাদের শিক্ষার্থীরা সেই পর্যন্ত স্লোগানে যেতে বাধ্য হলো যে তাদের ক্ষোভের মাত্রাটা, আমরা যারা এখন রাজনীতি করছি অথচ বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছেলেগুলো, আমাদের যে সন্তানরা, যে শিক্ষার্থীরা জীবন দিয়ে একটা বৈষম্য মুক্ত একটা পরিবেশ তারা চেয়েছিল, রাজনীতিবিদরা রাজনীতি করবে, কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলবে। আমি গতকালকে একজন বিএনপির সিনিয়র নেতা আমাকে প্রথমে মেসেজ দিয়েছেন, আমি মিটিংয়ে ছিলাম, কথা বলতে চাচ্ছেন। আমি খুব সম্মান করেই বলছি যে এটা আমার কাছে খুব ব্যতিক্রম মনে হয় নাই, কিন্তু এটা আমার খুব প্রত্যাশার জায়গা যে আমি ওনার বয়সে ছোট, রাজনীতিতে ছোট, কিন্তু উনি কথা বলেছেন, খোঁজ নিয়েছেন, শুধু খোঁজ নিয়েছেন এর জন্য মাসুদ বা ভাই বলছেন, কিন্তু উনি আমাকে মাসুদই ডাকতে পারেন, বয়সে এতটা উনি আমার চেয়ে বয়স্ক। কিন্তু আলহামদুলিল্লাহ উনি আমাকে বলছেন যে মাসুদ আমি শুধু ফোন করেছি আপনাকে, যে আমরা একসাথে ছিলাম না। আমি বললাম হ্যাঁ একসাথে ছিলাম তো। বলছে জেলখানা আমরা একসাথে খোঁজখবর নিয়ে আমি বললাম হ্যাঁ খোঁজখবর নিয়েছি তো আমরা। বলছে তার মাসুদ আজকে পরিস্থিতিটা কেন, এইটা আপনাকেও কথা বলতে হবে, এবং আমাকে এইভাবে মেনশন করেছেন যে আপনাকে কথা বলতে হবে এটা নিয়ে। আমি বললাম যে আপনি তো নিশ্চয়ই আমার কথা শোনেন বলে এটা বলেছেন। আমি খুবই নিজেকে সম্মানিত বোধ করি যে আপনার মতো মানুষ আমার কথা হয়তো দুই একটা শুনেন। আপনি বলে যে আমি শুনি না, শুধু শুনি বলে আপনাকে আমি দায়িত্ব দিলাম যে আপনি এটা নিয়ে কথা বলবেন। দেখেন এটা কিন্তু একটা রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দলের একজন নেতার বক্তব্য, তার একটা অভিমত, তার একটা প্রতিক্রিয়া, তার একটা প্রত্যাশা যে আমাদেরকে এক জায়গায় কথা বলতে হবে, আমাকে আলাদাভাবে উনি অ্যাসাইন করেছেন যে এটা নিয়ে কথা বলতে হবে আমাদের। এবং আমি এই টকশোতে বলি যে টকশোতে যখন কথা বলি, কথার মাঝে যখন অফ দ্য রেকর্ড থাকে, তখন আমরা নিজের আলাপ করি যে মাসুদ ভাই আসলে যাই বলেন কথা কিন্তু আমাদের বলতে হবে, কারণ বিভেদ হলে আমাদের তৃতীয় শক্তি আসবে। তৃতীয় শক্তি বলতে আমরা কোনো একটাকে মেনশন করছি না, তৃতীয় শক্তি কিন্তু আমাদের অনেকগুলো মিলে তৃতীয় শক্তি। আমাদের পার্শ্ববর্তী আধিপত্যবাদ আছে, আমাদের মধ্যে লুকিয়ে থাকা ফেসিবাদ বিরোধী শক্তি এখনও তো সব আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। আমাদের প্রশাসনের দর্শক যারা আছেন, আমাদের এই গণমাধ্যম জগতে আপনি খেয়াল করবেন এখনও বিবিধের রাজনীতিতে, আমি কথাটা বলি সকল সাংবাদিকদের প্রতি সম্মান রেখে বলছি যে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ এখনও আমি বলি যে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনা এবং বিভেদহীন হওয়ার চাবিকাঠির জায়গা থেকে গণমাধ্যমগুলোরও কিন্তু একটা জবাবদিহিতা এবং দায়বদ্ধতার অনেক বড় জায়গা আছে। কোন নিউজটা করলে আমাদের জাতীয় ঐক্য আরও মজবুত হবে, সেই জায়গাটা বাদ দিয়ে যদি আরেকটা লাইন ওখানে চাইলে যোগ করে দেওয়া যায়, এবং এমন একটা লাইন যোগ করে দেওয়া হচ্ছে, ওই যে কোরআনে আমরা আয়াত ছোট সময় বলতাম লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে কাছে যাইও না। এই কথা বলে আপনি যদি ছেড়ে দেন, তো ছেড়ে তো দিতেই পারেন, এটা তো একটা সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সটা অপূর্ণাঙ্গ, ইনকমপ্লিট। এটা কিন্তু আপনি বলছেন না, সে এটা দেখে বলতেছে ও তাহলে তো জামাত বিএনপি লেগে গেছে, মানে তাতে সে খুব খুশি হয়ে যাচ্ছে, কারণ তার তো মানে ইনডোরে তার একটা এরকম মানে অ্যাসাইনমেন্ট আছে, তাকে হয়তো কেউ কেউ পিছন থেকে প্রমোট করছেন। সেই জায়গায় আমি বলি যে আমাদের সব জায়গা থেকে আমরা যদি কনসার্ন নিতে পারি, এবং রাজনীতিবিদের জায়গা থেকে আমরা রাজনীতির যারা মূলত জাতীয় পর্যায়ে ভূমিকা রাখেন তারা যদি রাজনীতির চক্রান্তটা বুঝতে পারে এবং তার পরবর্তী ধাপটা যে তার প্রতিফলটা কি, তার প্রতিক্রিয়াটা কি, আফটার ম্যাথটা কি, রিয়াকশনটা কি, সেটা যদি আমার সামনে থাকে, সেটা তো আছে 2008-এ আছে, 2014-তে আছে, 2018-তে আছে, 2024-এ আছে, এখন 25-26 এসেও কিন্তু আমাদের সামনে এটা হেডেকের কারণ যে রাজনীতিবিদদের অনৈক্যই একটা দেশের সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছিল, ভবিষ্যতেও করতে পারে। আমি ওইখান থেকে আপনার পরে আর একটা প্রশ্ন একটু রেখে যাই, সেটি হচ্ছে যে ওই বিএনপির সিনিয়র নেতা আপনার কাছে যে জিনিসটি জানতে চেয়েছিল, বা আমিও যেটি আজকে জানতে চাই, সেটি হচ্ছে কেন এই বিভেদের রাজনীতি। এবং শফিকুল ইসলাম মাসুদ ভাই গত 15 বছর উদাহরণ দিয়ে বলছে আওয়ামী লীগ পরবর্তীতে এই বিভেদের রাজনীতি করেছে। এখন সেই হিসেবে 72-এই আপনি বলছেন যে অনৈক্য তৈরি হয়ে গেছে, যে কারণে সেই স্বাধীনতার সুফল বলি, কিংবা আমরা 74-এ 75-এ এসে পট পরিবর্তনও দেখেছি। এখন এই যে বিভেদটুকু চলছে, গণতন্ত্রের বিভেদ বিভাজন থাকবে, কিন্তু এটি মাত্রাতিরিক্ত বলে আপনার কাছে মনে হয় কিনা?
না, ডেফিনেটলি মাত্রাতিরিক্ত, এবং আমরা আসলে একটা ঐক্যবদ্ধ জাতি হয়ে ওঠার যে উপাদানগুলি দরকার সেটা শুরু থেকে অনুপস্থিত ছিল বলে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে পারিনি। ফলে এখন চাইলেই হঠাৎ করে ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা আবির্ভূত হয়ে যাব এটা আশা করাই ভুল। তবে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে যেহেতু 18 বছর ধরে তারা নিপীড়িত, নির্যাতিত এবং নানান রকমের ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের মধ্যে এক ধরনের ঐক্য থাকাটা কাঙ্ক্ষিত ছিল। এবার এই বিষয়ে বিস্তারিত আরেকটু বলার আগে আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিয়েই নেই, যেহেতু আগের বার প্রশ্ন করেছিলেন দেয়া হয়নি। সেটা হলো বিএনপির প্রতিনিধিরা আজকে কেন ওয়াকআউট করলো প্রথমবারের মতো। এই ওয়াকআউটের কেন করেছেন তার জবাবটা কিন্তু এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দিয়েছেন। তিনি বলেছেন, যেখানে একমত হওয়ার মৌলিক সম্ভাবনা নাই সেই রকম জায়গায় ওই আলোচনা থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাও তার গণতান্ত্রিক অধিকার। কারণ বিএনপি আগেই বলেছিল যে অনেক মৌলিক প্রশ্নে, যেটা মাসুদ ভাই বলছিলেন যে বেসিক অনেক কিছুতে কেন ঐক্যমত হবে না, বেসিক অনেক কিছুতে ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। 70 অনুচ্ছেদ নিয়ে সবাই কিন্তু একমত হয়ে গেছেন। নারীর আসন সংখ্যা বাড়ানো নিয়ে কিন্তু এক ধরনের ঐক্যমত তৈরি হয়ে গেছে। তারপরে এই 10 বছরের বেশি একজন সরকার প্রধান থাকতে পারবেন না সেই বিষয়ে কিন্তু ঐক্যমত হয়ে গেছে। আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কিন্তু ঐক্যমত হয়ে গেছে, এবং সেখানে জাতীয় সংসদের মাধ্যমে বা কোনো প্রক্রিয়ায় বা আদালতের দোহাই দিয়েও কেউ যাতে এটাকে আবার বাতিল করতে না পারে সেই জন্য বিএনপি কিন্তু প্রস্তাব করেছে যে এটা করতে হলে গণভোটে যেতে হবে। সুতরাং সেখানেও কিন্তু ঐক্যমত হয়ে গেছে। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে কিন্তু সব দল মোটামুটি অনেকখানি আলোচনায় এগিয়ে গেছে। সুতরাং বেসিক জায়গাগুলো ডেমোক্রেসিকে স্ট্রেংথেন করবার জন্য যে ঐক্যমত দরকার সেটা অনেকখানি কিন্তু ইতিমধ্যে অর্জিত হয়ে গেছে। বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এখন আজকে যে বিষয় নিয়ে আলোচনা ছিল, যেখান থেকে বিএনপি নিজেকে সরিয়ে নিল আলোচনা থেকে, সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তার প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এখন এই নিয়োগ প্রক্রিয়া নিয়েও সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য, সেটা হচ্ছে আপনি নির্বাহী বিভাগের হাতে কর্তৃত্ব রাখবেন না, কিন্তু তাকে দায়িত্ব এবং জবাবদিহিতার মধ্যে তাকে শুধু রাখবেন। এটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অন্যদেরকে ইনভলভ করে যদি এমন নিয়োগ হয়ে যায়, সেই নিয়োগপ্রাপ্ত ব্যক্তি যদি সরকারকে অসহযোগিতা করে এবং তার জবাবদিহিতা এবং দায়টা যদি সরকারের উপরেই যায়, তাহলে ওই সরকার আবার তাদের যে এজেন্ডা, যে প্রতিশ্রুতি, নির্বাচনী যে প্রতিশ্রুতি বা জনগণের কাছে দেওয়া যে অঙ্গীকার, সেই মতো যে রাষ্ট্র চালাবে সেটা ব্যাহত হয় কিনা সেই ব্যাখ্যা কিন্তু বিএনপি দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে বরং আপনি যদি তার নিয়োগ প্রক্রিয়াকে নির্বাহী বিভাগের কর্তৃত্বটা বহাল রেখেও যদি বিধিবিধানের মাধ্যমে যারা এতে নিয়োগ পাবেন তারা বিধিবিধানের মধ্যে চালাতে বাধ্য হন, এবং না চালালে তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া যায়, যেটা এখন দেখছি আমরা, বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই বোধটা যেন তার মধ্যে দেয়া হয়, সেইখান থেকে এটা করতে হবে। এখন বিভেদের যেটা আমি সংক্ষেপে একটা বলি, যেটা মাসুদ ভাই বলছিলেন যে বিভেদটা হওয়া কাঙ্ক্ষিত না। এখন রাজনৈতিক দলগুলোর উপরে যখন বিভেদের সুর বাজে তখন তার প্রভাব নিচে যায় এবং ফলোয়াররা ওই তার নেতার থেকে কয়েক গুণ আগ বাড়িয়ে এটা বলতে থাকে। এখন এই বিভেদের রাজনীতিতে খুব সৎভাবে যদি বলি আমরা, যে আওয়ামী লীগ বিএনপি দুই দলের সিনিয়র নেতারা যারা একে অপরের বিরুদ্ধে বিভেদের সুরটা ছড়ালেন, তার সূত্রপাত কি দিয়ে হয়েছে আপনি জানেন? প্রথম সূত্রপাত হয়েছে যখন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বললেন যে 80% দখল, চাঁদাবাজি বিএনপি নিয়েছে, সুতরাং ইলেকশন দিয়ে আর কি করবেন। এই দীর্ঘদিনের মিত্র, ফ্যাসিবাদের হাতে নিপীড়িত দুইটা শক্তি যারা একমত হয়ে দীর্ঘদিন আন্দোলন করলো, তারা যদি তাদের মধ্যে একটা বড় দলকে নিয়ে প্রকাশ্য এরকম 80% দখলের অভিযোগ যদি তার থেকেই থাকে, প্রাথমিকভাবে তারা নিজেরা যেহেতু একসঙ্গে কাজ করেছে ওই দলকেই বলতে পারতো যে আপনাদের অবস্থায় আপনারা কি করবেন বলেন, না হলে আমাদের কিন্তু মাঠের বক্তব্য এবং রাজনীতিতে যেতে হবে। আপনি একটা দলকে প্রকাশ্যে সামগ্রিকভাবে পুরো দলটাকে দায়ী করে ফেলেন, তখন ওই দলের যারা কর্মী বা নেতা তাদের গায়ে এটা লাগবে না?
এই জামায়াত ইসলামকে নিয়ে বিএনপির কোনো বড় লেভেলের নেতা থেকে ওই অভিযোগের আগে কোনো অভিযোগ আপনি খুঁজে দেখাতে পারবেন না। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, কোনো সংবাদ মাধ্যম ঘেটে কোথাও দেখাতে পারবে না। Okay. এই যে বিভেদটা শুরু হলো, তারপর বিএনপির সিনিয়রদের নেতাদের মধ্যে কেউ কেউ জামায়াত ইসলামে ৭১-এর ভূমিকা নিয়ে সামনে প্রশ্ন তুলে আমরা ফেললো। এগুলো নিয়ে একটু আলোচনা করব, সর্বশেষে যে শান্ত ভাই। মিটফোর্ডের যে হত্যাকাণ্ডটা, সেটা নিয়ে এই করেছে। হত্যাকাণ্ড নিয়ে আপনি স্পষ্ট বুঝেন যে বিএনপি এটা জামায়াত ইসলামের মতো ওই রকম চেইন অফ কমান্ডের ক্যাডার দলও না, কোনো ক্যাডার ভিত্তিক দলও না। তাদের মধ্যে এরকম অনুপ্রবেশকারী হোক, নিজের দলের মধ্যে এরকম খারাপ হোক, সেটা আছে, এটা দলও কিন্তু মেনে নিচ্ছে বলেই হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করতে বাধ্য হচ্ছে। সেই হত্যাকাণ্ড নিয়ে জামায়াত ইসলামের নেতাকর্মীরা যেই বক্তব্য, যেই স্লোগান এবং তারেক রহমানকে পর্যন্ত ইনভলভ করে যা বললো, এটা কি খুব জরুরি ছিল না, তাদের জরুরি জন্য? ছিল না। এবং আবার বিএনপির তরফ থেকে বিএনপির নেতারা জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে নতুন করে যে বিতর্কের প্রশ্ন সৃষ্টি সামনে আসছেন, সেটাও কি জরুরি? ফলে উভয় পক্ষ থেকে ঠিকই যদি এই আছে। উপলব্ধিটা আসে এবং মনে করে যে এই সব ডালপালা নিয়ে নাড়াচাড়া না করে আমরা যে বেসিক জায়গা, যেটা মূল স্তম্ভ, যেটা রাষ্ট্র পরিচালনা করবার জন্য, ওই সব জায়গায় মনোযোগ দিন। আমি একটু শফিকুল ইসলাম মাসুদ ভাই, আপনার কাছে যে প্রশ্নটি করছিলাম, যে করে রেখেছিলাম যে কেন এত বিভেদ, সঙ্গে শান্ত ভাই যেমন যে প্রশ্নটি, যে বক্তব্যটি দিলেন যে এটি শুরু করেছিলেন জামাতের পক্ষ থেকে শুরু হয়েছিল, তো আসলে জামাত কি আসলে শুরু করেছিল বা কেন শুরু করেছিল? তারা কি মনে করেনি যে এটি এত বড় অবস্থানে যেতে পারে বা বিভেদটা একটা পর্যায়ে দুই দলকে মুখোমুখি পর্যায়ে দাঁড় করাতে পারে? আমি প্রথমে একটু বলি যে শান্ত ভাই যেহেতু দায়িত্ব নিয়ে বলেছেন, আমার বোধহয় এটা তার প্রমাণ করা উচিত। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এটা প্রমাণ করতে পারে তাহলে আমি জামাত ইসলাম ছেড়ে দেবো। উনি তো দায়িত্ব নিয়ে কোনো গ্যারান্টি দেন নাই। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের বাংলাদেশের এখনকার রাজনীতিতে কথা বলার সৌজন্যতার উনি হচ্ছেন মডেল। এটা একেবারে জাতশত্রু যে সে ওটা বলে যে জামাতের আমিরের মতো করে যদি এই সমাজে এই রাজনীতিতে কথা বলার প্র্যাকটিস কেউ করে, তাহলে রাজনীতিতে আর বিভাজন থাকবে না, বলা যাবে না, যে বিভাজন রিডিউস হয়ে আসবে। আর আমি দায়িত্ব নিয়ে আরেকটা কথা আপনাকে বলি, প্লিজ। জামাত ইসলামী 2024-এর 5ই আগস্টের পর বিএনপি কিংবা বিএনপির কোনো নেতার নাম ধরে কথা বলেছে কেউ কোথাও, যদি এটা প্রমাণিত হয়, তাহলেও আমাকে যে শাস্তি দেওয়া হবে আমি শাস্তি মাথা পেতে নেব। 3 নম্বর বলি, পাথর মেরে হত্যাকাণ্ডের ঘটনার সময় আমি প্রোগ্রাম চালিয়েছি। শান্ত ভাই এই কথাগুলো শোনার সময় পান কিনা আমি জানি না, যেহেতু উনি বিশ্লেষক, শোনার কথা এবং শোনা উচিত ওনার। শুরুটাই করেছি, আজকের এই প্রোগ্রাম আমরা করতে এসেছি কোনো দল বা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমরা এই বক্তব্য দিতে এসেছি যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এই অমানবিকতার বিরুদ্ধে আমরা কথা বলতে এসেছি। আমার এই কথার পরে যেহেতু সবাই বক্তব্য দিয়েছেন, আপনি জানেন যে কোনো বক্তব্যর মানে সিনপসিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি সিনপসিসটা দিয়ে দিয়েছি যাতে পরবর্তী যারা কথা বলবেন তারা যেন এগ্রেসিভ এবং কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো পলিটিক্যাল পার্সনকে যারা অ্যাটাক না করেন। আমি জাস্ট সেন্টেন্সটা শেষ করি। আমি শুধু বলছি যে এই যে আজকে আমাদের বিভেদের রাজনীতিটা, এই বিভেদের রাজনীতিটা কিন্তু এখান থেকেই হয়। এই যে আমরা একটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু শত শত না, হাজার না, লক্ষ মানুষ এটাকে দেখে। এই জায়গায় আমি বলছি যে আমাদের সুশীল যারা আছেন, আমাদের যারা বিশ্লেষক আছেন, তাদেরও দায়িত্ব নিয়ে এবং যথার্থ কথাটা আমাদের বলার প্র্যাকটিস থাকে। আমরা এখান বিভেদের এই জায়গাটা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদ হিসেবে আমাদের যেমন দায়িত্ব নিতে হবে, এবং রাজনীতিবিদদের মধ্যে যারা আবার সিনিয়র পার্সোনালিটিস আছেন, সিনিয়র লিডারশিপে যারা আছেন, তারা তাদের কথা বলার মধ্য থেকে কিন্তু একটা মেসেজ দেন, যে মেসেজটা সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ইভেন গ্রাসরুট লেভেল পর্যন্ত ওটাকে ক্যারি করা হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এক যে জার্নালিস্ট এবং একজন নাগরিক হিসাবে, যখন ঢাকায় স্লোগান উঠেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, আমি আপনাকে একটা কথা খুব কঠিনভাবে বলি, 17 বছরেও আমার বাউফলে এই স্লোগান তৃণমূল পর্যায়ে এত দূর যায় নাই। মানে বিভেদের রাজনীতিটা এই ঠিক গ্রাম পর্যন্ত পৌঁছায় নাই। অথচ খুব দুর্ভাগ্যজনক, ওই যে বললাম না, যে যখন আপনি উপর থেকে মেসেজ যাবে, মাথা যখন নষ্ট হয়ে যাবে, মাথা যখন পচন ধরবে, শরীর বাঁচাতে পারবেন না। এই বছর এটা দেখলাম ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হয়েছে। মাসুদ ভাই, ওয়ার্ডে মিছিল হয়েছে। আমরা তো দেখি যে কেন্দ্রীয় নেতাদের সম্পর্ক খুব ভালো বিএনপি জামাতে। আমি বলি যে এই ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হয়েছে যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমি গ্রাম থেকে আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে, আমি দেখে খুব অবাক হলাম। লুঙ্গি পড়া, স্বাভাবিকভাবে আমাদের গ্রামের মানুষ এইটাই করে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে, শার্ট পরে নর্মালি চলে যাচ্ছে, সেই মিছিল করতেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এরকম একজনকে আমাদের মিছিল শেষে জিজ্ঞেস করছে, বলছে যে ভাই এবার আমাদের মিছিলের স্লোগান কাগজে ঠিক করে দেওয়া হয়েছে। এগুলো দেওয়ার জন্যই, এগুলো দেওয়ার জন্য ঠিক করে পাঠাই দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে উপজেলায় পাঠানো হয়েছে, উপজেলা থেকে ইউনিয়নে পাঠানো হয়েছে, ইউনিয়ন থেকে ওয়ার্ডে পাঠাই দেওয়া হয়েছে। আপনি সেই দেশে বিভেদের রাজনীতির কবর রচনা করবেন কি করে? ইটস ডিরেকশন। আমরা তো এটা ছড়িয়ে দিচ্ছি, বিভেদটা আমরা কমানোর প্রক্রিয়ার পরিবর্তে আমরা রাজনীতিবিদ এটাকে ছড়িয়ে দিচ্ছি।
সেই জায়গায় আমি বলছি যে সিনিয়র লিডারশিপ যারা আছেন তাদের মধ্যে সম্পর্ক ভালো আছে, হয়তো মুখে মুখে ভালো থাকে, ওপেনে ওই যে বললাম না, ওপেনে একরকম গোপনে আর এক রকম। ওপেনে সে বলেন এইটা করতে হবে, এটা করতে হবে, গোপনে তিনি কিন্তু ওটাকে ধারণ করতে পারেন না। না ধারণ করার প্রেক্ষিতে যেটা হচ্ছে যে আমাদের এই 2024-এর আগস্টের পরে দেখেন শহীদের সংখ্যা নিয়ে আমি একটা কথা বলি আপনাকে। জামাত ইসলামী বারবার বলে আসছে, আমির জামাত এটা প্রথম শুরু করেছেন ডাক্তার শফিকুর রহমান, যে শহীদ কোনো ব্যক্তি বা দলের সম্পদ হবে না দেশের। এটা কি হওয়ার কথা ছিল না? এই বক্তব্যটা কি ওনার হওয়ার কথা? এটা তো সবার হওয়ার কথা। এই যারা শহীদ হতে গেছে সে কি জামাত ইসলামের সাইনবোর্ড লাগিয়ে গেছে? সে কি বিএনপির সাইনবোর্ড লাগিয়ে গেছে? সে কি জাতীয় পার্টির সাইনবোর্ড লাগিয়ে গেছে? ছাত্রদল শিবিরের সাইনবোর্ড লাগিয়ে গেছে? সে দেশের জন্য গেছে, প্রয়োজনে গেছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে গিয়েছে। সেই লোকটাকে এখন আমরা কেউ শিবির বলছি, কেউ জামাত বলছি, কেউ ছাত্রদল বলছি, কেউ বিএনপি বলছি, বাট জামাত ইসলামীকে যতবার কোশ্চেন করা হয়েছে, আমার মতো ছোট মানুষ সেভারাল টাইম সাংবাদিকদের আমার মুখোমুখি হতে হয়েছে, ভাই আপনাদের শহীদের সংখ্যা কত? আমি বলছি যে ভাই আমাদের যতজন শহীদ হয়েছে সব আমাদের। তার মানে যে শহীদের তালিকা আপনারা দিয়েছেন সেটি কি সব শহীদ সব আপনাদের না? শহীদ। ইভেন আপনি জানেন যে আমরা শহীদ স্মারক গ্রন্থ বের করেছি। হ্যাঁ, ওইটার কথাই বলছি, ওটা কি সব শহীদ? সব শহীদদের আমরা সেখানে নিয়েছি। আচ্ছা। সব শহীদদের আমরা নিয়েছি। আমরা বলেছি তারা রাষ্ট্রীয় সম্পদ। এটা আওয়ামী লীগ এই রাজনীতি করেছে, এই রাজনীতি আমি করবো কেন? এই রাজনীতি বিএনপি করবে কেন? বিএনপি কেন করবে? প্রশ্ন উঠে যখন এবং যে সেই তারা শহীদের অভ্যুত্থানে তাদের সেই ভূমিকা ছিল না। শহীদের সংখ্যাও আপনি দেখেন যে সেই শহীদের সংখ্যাও এক এক মিটিংয়ে এক একটা বলা হয়। এক মিটিংয়ে বলা হয় 37 জন, এক মিটিংয়ে বলা হয় 153 জন, এক মিটিংয়ে বলা হয় 162 জন। তাহলে আপনি কোন জায়গায় আছেন? আবার ওই দলের মহাসচিব কোন একটা মিটিংয়ে বলেন যে আমাদের 1000-এর উপরে, আমাদের 800-র উপরে আমাদের শহীদ হয়েছে। তাহলে এখন কোনটা ঠিক ধরবে? এর চেয়ে সুন্দর হতো না যে আমাদের এই শহীদেরা রাষ্ট্রের সম্পদ, জাতির সম্পদ। জামাত ইসলামী তো এটা আমরা যে 2 লক্ষ করে টাকা দিয়েছি, আমরা কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করতে জানি আপনি কোন দল করেন। এটা জামাত ইসলামী আমিরের ডিসিশন ছিল যে আপনারা জিজ্ঞেস করতে যাবেন না কে কোন দল করে, সবাইকে আপনারা দিবেন। আহত পঙ্গু আমরা জানতে চাই নাই। এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় ভাই জামাতের আহত কত? আমরা বলছি যারা আহত, যারা একটা গুলি খায় নাই, শুধু মানে ইটের আঘাত খাইছে, সে একটু রক্ত বের হয়েছে, ওই ভাইটা আমাদের। এবং শুধু তা না, যারা ওখানে আন্দোলন করতে গিয়েছে তারা সবাই আমাদের। আমরা সবাই এক হয়ে কাজ করেছি। সেখানে শান্ত ভাই যেটা বলেছেন, ডাক্তার শফিকুর রহমানের প্রশ্নই নাই কোনো একটা দলকে। আমি বললাম আপনাকে যে আমি শফিকুল ইসলাম আসিফ সহ আমাদের কোনো প্রোগ্রামে বিএনপি এবং তাদের নাম ধরে এই সৌজন্যতাটুকু রক্ষা করার দায়িত্ব জামাত মনে করে, এবং সেই দায়িত্ব নিয়ে আমরা কথা বলেছি। আমি বললাম আপনাকে সবচেয়ে বেশি নেগেটিভ ইমপ্রেশনটা বিএনপি বা জাতীয়তাবাদী দল নিয়েছে কোন জায়গা থেকে? পাথর মেরে হত্যাকাণ্ড ঘটনাটা থেকে, যেখানে খুব স্বাভাবিক দেখা যাচ্ছে যে তারা বহিষ্কার করছে 11 জনকে। খুব স্বাভাবিক দেখা যাচ্ছে পুলিশ অ্যারেস্ট করছে, একেবারে তাদের দলীয় লোকদেরকে অ্যারেস্ট করতেছে, এবং তার পরিবারের সন্তান সে প্রকাশ্যে বলতেছে, তার মেয়ে বলতেছে, তার ছোট ছেলে সে মিডিয়াতে বলতেছে। তো এইগুলো দেখার পরেও কিন্তু আমরা যে দুটি প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদে আমার এখনো ভিডিও আপনি এখানে যদি দেখতে চান আমি দেখাতে পারি। এরপরে আমি আপনাকে এপিসোডে দেখাবো যে স্টার্টিংটা করেছি আমি বলে যে আমরা এখানে কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমরা আসছি 2006 সালের 28শে অক্টোবর লাশের উপরে নৃত্য করার যে দৃশ্য, এই দৃশ্য যে কোনো কারণে আবার আমাদের সামনে ফিরে এসে এটা আমরা পুনরাবৃত্ত হতে দেন, এবং যারা এর সাথে জড়িত অবশ্যই সে যে দলের হোক তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। সুতরাং সেই জায়গাটায় আজকে যদি কেউ মনে করেন যে জামাত ইসলামী এটা শুরু করেছে, এটা নির্বুদ্ধিতা ছাড়া এবং জামাত ইসলামের উপর অবিচার করা ছাড়া আর কিছুই নেই। এবং আমি মনে করি শান্ত ভাই যদি জেনে বুঝে এটা বলে থাকেন তাহলে এটা প্রত্যাহার করা উচিত, আর যদি জেনে বুঝে না করেন তাহলে উনি এটা চ্যালেঞ্জ দিয়ে ভবিষ্যতে আমি যেটা ওনাকে বলেছি সেই চ্যালেঞ্জ ওনাকে গ্রহণ করা উচিত। জি, একটু শান্ত ভাই আপনি এই চ্যালেঞ্জ প্রসঙ্গে কিছু বললে তারপর আমি পরের প্রসঙ্গে যাব।